আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে? স্ক্রিন দেখতে পাচ্ছ তো? কিছু অসুবিধা আছে? নীলাজ আর শুভাঙ্গী? দিনের পড়া দিনে করবে। তোমাদের এই আমি একটু মানে মাঝে মাঝে ক্লাস ফাস নিতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে, তার জন্য ভয়ের কিছু নেই। তোমাদের পরীক্ষা অনেক দেরি আছে, কেননা ফিফথ সেমিস্টারটাই এখন জানুয়ারি মাসে প্রথম দিকে বলেছে, থার্ড সেমিস্টার হয়তো ফেব্রুয়ারিতে হবে, তোমাদের সেই ফেব্রুয়ারি শেষের দিকে হয়তো পরীক্ষা হবে। আমি তার মধ্যে একদম প্রপারলি ঠিকঠাক সিলেবাস শেষ করে দেবো, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রি তো সিলেবাসটা শেষ হয়ে গেছে, তো ওদের রিভিশন হচ্ছে। আর ইনঅর্গানিক কেমিস্ট্রি বড় কিছু নেই, আমরা করে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। ওই টুকটুক করে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তৈরি করো, তাহলেই হবে। আচ্ছা। হুম। আচ্ছা দেখো, তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব, তার আগে আগের দিনে কি আলোচনা করেছে একটুখানি বলে নি। দেখো, আমরা লাস্ট ক্লাসে বেসিক্যালি এই একদম ওয়েব মেকানিক্যাল মডেল তার ফাউন্ডেশনটাকে স্টার্ট করেছিলাম। ওয়েব মেকানিক্যাল মডেলের ফাউন্ডেশনটা স্টার্ট করা মানে হচ্ছে আমরা তোমার ধরো এই টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিঞ্জার ইকুয়েশন, সোলিঞ্জার ইকুয়েশন এইটা নিয়ে কথা বলেছিলাম। সেখান থেকে ওয়েব ফাংশন অ্যান্ড দেয়ার অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া। চারটে কন্ডিশনের কথা বলেছিলাম, যে উইদিন দ্য গিভেন ডোমেইন দ্য ফাংশন মাস্ট বি ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস উইথ ইজ কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ, তবেই সেই ফাংশনটা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল হবে, সেটা বলেছিলাম। নর্মালাইজেশন অফ ওয়েভ ফাংশন সেটা বলা হয়েছিল। অর্থোগোনালিটি অ্যান্ড অর্থো নর্মালিটি নিয়ে কথাবার্তা বলেছি, ডিজেনারেসি নিয়ে কথাবার্তা বলেছি। তাহলে আগের ক্লাসে আমরা মূলত এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলেছি, তাই তো? এইগুলো আগের দিন বলেছি তো নাকি? এটা আচ্ছা, এবারে আজকে মানে এইগুলো দরকার ছিল, তার কারণটা হচ্ছে আমরা আজকে যে কাজটাকে করতে চাইছি সেটা হচ্ছে ওয়েব মেকানিক্যাল মডেল বা ইউজিং কোয়ান্টাম মেকানিক্স বা ইউজিং টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিঞ্জার ইকুয়েশন। তুমি অ্যাটমিক স্ট্রাকচারটা কি করে বুঝবে আর কি। তাহলে হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে, হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে, সেটাকে এক কথায় বলছি ওয়েব মেকানিক্যাল মডেল। Model for hydrogen atom or hydrogen like one electron ions. ওয়েভ মেকানিক্যাল মডেল ফর হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়নস, এইটা আমরা মূলত আলোচনা করব। আচ্ছা, এইটা আলোচনাটা স্টার্ট হবে টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিঞ্জার ইকুয়েশন থেকে, এবং এখানে দেখবে যে টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিঞ্জার ইকুয়েশনটাকে তোমাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে হবে। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে লিখে তারপর সেখান থেকে সেটাকে সলভ করে তোমাকে ওয়েভ ফাংশনগুলো পেতে হবে। সেই ওয়েভ ফাংশনগুলো হবে অরবিটাল, এবার সেই অরবিটালটা পেয়ে গেলে তারপর তার যে বিভিন্ন রকমের ইন্টারপ্রিটেশন আর কি, এই সবগুলোকে নিয়ে আমাদের অ্যাকচুয়ালি কথাবার্তা বলতে হবে।
আচ্ছা, এটা যেহেতু তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাস, মানে অ্যাটমিক স্ট্রাকচার আমি বলছি কি এটা যেহেতু তোমাদের মানে একদম আন্ডার গ্রাজুয়েট ফার্স্ট সেমিস্টারের ক্লাস, তাহলে আমরা এই ডিটেল সলিউশনের মধ্যে দিয়ে যাব না, একদম ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্সপেক্টিভে যেমন করে ওয়েব মেকানিক্যাল মডেলটাকে পড়তে হয় আমি সেই রকম ভাবেই জাস্ট কথাবার্তা বলবো। ঠিক আছে, তাহলে আমি চলে আসছি ওয়েব মেকানিক্যাল মডেল। Model for hydrogen atom or hydrogen-like one-electron ions. Wave mechanical model for hydrogen atom or hydrogen-like one-electron ions. আচ্ছা দেখো, প্রথমে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের ঠিক কন্টিনিউয়েশনটা পরপর করে মাথায় রাখবে, মানে সাবজেক্টে না ঠিক কীরকম ভাবে সাবজেক্টটা ইভলভ করছে সেইটা সম্বন্ধে ধারণাটা তোমার পরিষ্কার থাকা দরকার। আমরা কি করেছিলাম যে বোর্ড থিওরি থেকে মোটামুটি গল্প শুরু, কিন্তু বোর্ড থিওরির আগে এই যে বিভিন্ন রকমের ফান্ডামেন্টাল পার্টিকেলসগুলো ডিসকভারি, সেখান থেকে থমসন মডেল, সেখান থেকে রাদারফোর্ড মডেল, তার ডিফেক্ট, এইগুলো কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে। তা রাদারফোর্ড মডেল পর্যন্ত আমরা একটা ক্লাসে বলেছিলাম, তারপর বোর্ড থিওরিতে এসেছিলাম। তাহলে বোর্ড থিওরিতে দুটো ক্লাস মূলত ইউজ করেছিলাম, একটা নর্মাল যে ট্র্যাডিশনাল বোর্ড থিওরি যেটা সেইটা, তারপরে সেখানে ফাইনাইট মাস কারেকশনটাকে নিয়ে কথাবার্তা বলেছিলাম। তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে তোমার উইলসন সমারফিল্ড যে থিওরি বা সমারফিল্ড মডেল, যেটা উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুলের উপরে বেশ করে যে সমারফিল্ড মডেল, সেই পর্যন্ত আমরা প্রথমে বলেছি। তারপরে আমরা কোয়ান্টাম মেকানিক্সের জায়গাতে ঢুকে সেখানে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি এবং হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে একটু কথা বলেছি। তারপরে আমরা ওই যেটা জেনেসিস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেক্ষেত্রে ওয়েভ ফাংশন কি, হ্যানা তারা নর্মালাইজেশন, অর্থোগোনালিটি, অর্থোনর্মালিটি, এসব নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এবারে চলে আসছে ওয়েভ মেকানিক্যাল মডেলে, যেটা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার ধরো এইরকম গল্পটাকে ভাবা হচ্ছে যে এখানে ধরে নাও একটা হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়নের নিউক্লিয়াসটা আছে, তাকে কেন্দ্র করে আর রেডিয়াসের একটা সার্কুলার অরবিটে ধরো তোমার ইলেকট্রনটা ঘুরছে। এটা আচ্ছা, বোর্ড থিওরিতে এইরকম করে ব্যাপারটাকে ভাবা হতো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর রেডিয়াসের সার্কুলার অরবিটে ইলেকট্রনটা ঘুরছে। আচ্ছা, এবারে পরে যখন এই ওয়েভ মেকানিক্যাল মডেল দেখবো, তখন দেখবো যে ঠিক গল্পটা এরকম না, গল্পটা একটুখানি অন্যরকম। যাকে গল্পটা যাই হোক না কেন, এখানে যেটা পোটেনশিয়াল এনার্জিটা তুমি যদি দেখো, কারণ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এইচ সাই ইকুয়াল টু ই সাই, সেখানে এইচের জায়গায় কাইনেটিক এনার্জি অপারেটর আছে আর পোটেনশিয়াল এনার্জি অপারেটর আছে। সেখানে পোটেনশিয়াল এনার্জিটা আমার লাগবে, পোটেনশিয়াল এনার্জি সেটা ভি আর আমি এসআই ইউনিটে করছি, মাইনাস জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর। দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। একটা বোর্ড থিওরি নিয়ে যখন আলোচনা করা হয়েছে তখন তুমি দেখেছো পোটেনশিয়াল এনার্জিটা এরকম দেখতে হচ্ছে, ভি আর ইকুয়াল টু মাইনাস জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। আচ্ছা, আচ্ছা, এবারে এখানে একটা জিনিস আমি একটু বলি যে যে তোমার যেহেতু ইলেকট্রনের রেসপেক্টে নিউক্লিয়াস হেভি, অ্যাজ nucleus is much heavier in comparison to electron, as nucleus is much heavier in comparison to electron, we may assume that nucleus is stationary, নিউক্লিয়াসটা চুপচাপ থাকছে, নড়তে পারছে না। মানে দেখো, অ্যাকচুয়ালি নিউক্লিয়াস ইলেকট্রন তো পারস্পরিক অ্যাট্রাকশনটা আছে, নিউক্লিয়াস ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, ইলেকট্রন নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করে, তাহলে তো অবভিয়াসলি একটা সেন্টার অফ মাস ছিল, তার অ্যাবাউটে নিউক্লিয়াসে রোটেট করার কথা, ইলেকট্রন রোটেট করার কথা। কিন্তু যেহেতু নিউক্লিয়াসটা অনেক বেশি হেভিয়ার, সেখানে আমি ধরে নিচ্ছি as nucleus is much heavier in comparison to the electron, we may assume that nucleus is stationary and electron
moves around the fixed nucleus। হ্যাঁ, এবং এইটাই হচ্ছে তোমার বেসিক্যালি এটা হচ্ছে বেসিস অফ সেপারেশন অফ মানে একটা ফিজিক্যাল বেসিস আর কি, অফ বেসিস অফ সেপারেশন অফ ইলেকট্রনিক মোশন ফ্রম দ্য নিউক্লিয়ার মোশন। এইটাকে বলা হচ্ছে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। এটা হচ্ছে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। So under Born Oppenheimer approximation, ইলেকট্রনিক মোশন আর নিউক্লিয়ার মোশন বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, বা তুমি ইলেকট্রনিক মোশনকে নিউক্লিয়ার মোশন থেকে আলাদা করতে পারো। এবং এটা কেন করতে পারছো? কারণ ইলেকট্রনের রেসপেক্ট নিউক্লিয়াসটা মাছ হেভিয়ার বলে। আচ্ছা, ওই জন্যে আমরা অ্যাকচুয়ালি যেটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে রিলেটিভ মোশন অফ দ্য ইলেকট্রন উইথ রেসপেক্ট টু নিউক্লিয়ার। মানে উই আর ইন্টারেস্টেড with the relative motion of electron with respect to the nucleus। আমরা নিউক্লিয়াসের অ্যাবাউট ইলেকট্রনিক রিলেটিভ মোশন সেটা নিয়ে ইন্টারেস্টেড। আমি অ্যাটমটা অ্যাজ এ হোল কি মোশন হচ্ছে সেটা নিয়ে ইন্টারেস্টেড নই। আচ্ছা, এবারে এই পোটেনশিয়ালের ফর্মটা তোমায় বলে দিচ্ছে যে এই ধরনের প্রবলেমগুলো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করাটা উচিত। তাহলে এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে ফর্ম অফ দ্য পোটেনশিয়াল। Potential implies that this equation or this problem should be solved using polar coordinate system from the form of the potential. Form of the potential implies that this problem should be solved using a three-dimensional পোলারকে বলে spherical polar coordinate system। তাহলে form of the potential implies that this problem should be solved using spherical polar coordinate system। ঠিক আছে? আচ্ছা, দেখো তোমার তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখতে হবে। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য ইলেকট্রনিক মোশন, এটা হয় কি মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার 1/r। আচ্ছা, একটা জিনিস বলি দেখো, এটা তোমার এই যে পার্টিকুলার ফর্মটা মানে তোমাদের এইচ সাই ইকুয়াল টু ই সাই টাইপের তুমি দেখেছিলে, এবং কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি তুমি হ্যামিল্টনিয়ানটাকে লিখতে, কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কি লিখতে মনে আছে? মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার। এইটা তারপর পোটেনশিয়াল এনার্জি ফর্মটা থাকতো, হ্যাঁ, করে তোমাকে সেভাবে এগোতে হতো। আচ্ছা, এবারে তুমি যখন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করবে না, আমি এই কার্টিজিয়ান থেকে কি করে পোলারে এলো সেই ডেরিভেশনটা হচ্ছে খুব লেন্দি ব্যাপার। তাহলে ওই ডেরিভেশনটার জায়গায় ডেরিভেশন যদি তুমি করতে পারো তুমি সমস্যায় পড়ে যাবে। সেখানে বেটার হচ্ছে যে তুমি এইটা মুখস্থ করে নাও ফর দ্য টাইম বিং। এটা পরে যখন তুমি বিএসসি ধরো আরো পরের দিকে সেমিস্টারগুলোতে আসবে, তখন কোয়ান্টাম মেকানিক্সের মানে ফিজিক্যাল কেমিস্ট্রি কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে আমাদের হাইড্রোজেন অ্যাটম প্রবলেম থাকবে, তখন তুমি না হয় একবার বোঝার চেষ্টা করবে কিভাবে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে পোলার কোঅর্ডিনেট সিস্টেম তুমি এলে, এবং টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা যেটা একটুখানি অন্যরকম দেখতে ছিল সেটা কিভাবে তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা তুমি জাস্ট সরাসরি মুখস্থ করে নেবে। সেটা কিরকম?
মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডেল ডেল আর স্কোয়ার ডেল ডেল আর, এটা হলো প্লাস থাকবে 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। এইটা তাহলে এই যে পুরো পার্টটা হলো, এই পার্টটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি অপারেটরটা, যেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে কিরকম ভাবে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ বা টোয়াইস এম যাই বলো না কেন, হ্যাঁ, তারপরে থাকছে ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার বা ডেল 2 বাই ডেল ওয়াই স্কোয়ার বা ডেল 2 বাই ডেল জেড স্কোয়ার। এবার এই ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার বা ডেল 2 বাই ডেল ওয়াই স্কোয়ার বা ডেল 2 বাই ডেল জেড স্কোয়ার, যেটাকে বলে ল্যাপ্লেসিয়ান অপারেটর, ল্যাপ্লেসিয়ান অপারেটরটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে হয়ে যায় 1 বাই আর স্কোয়ার ডেল ডেল আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। এইটা আচ্ছা, তারপরে তোমার পোটেনশিয়াল এনার্জি পার্টটা থাকবে মাইনাস জেড স্কোয়ার বাই 4 বাই এপসাইলন 0 আর, এটা পোটেনশিয়াল এনার্জি পার্টটা হলো। এই পুরোটার উপরে তোমার ওয়েভ ফাংশনটা কাজ করলে, যে ওয়েভ ফাংশনটা এখন ধরো আর থিটা ফাই এর ফাংশন, সেটা হয়ে গেল সাই আর থিটা ফাই এর ফাংশন। তাহলে এই যেটা বেরোলো, এইটা বেসিক্যালি তোমার ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন দ্য স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন দ্য স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এটা ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে পার্টিকুলার প্রবলেমটা, এই পার্টিকুলার প্রবলেমটাকে না তোমাকে সলভ করতে হবে। আর সলভ করার জন্য যেটা করতে হয়, যে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক বলে একটা টেকনিক আছে। সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে এই পার্টিকুলার প্রবলেমটাকে প্রথমে 3টে ইকুয়েশনে ভেঙে নিতে হয়। একটা শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করে, একটা শুধুমাত্র থিটার উপর ডিপেন্ড করে, আর একটা শুধুমাত্র তোমার ফাই এর উপর ডিপেন্ড করে। তার মানে আর থিটা ফাই এই পার্টে এটাকে তোমাকে আলাদা করে নিতে হয়। আচ্ছা, এবারে তুমি যদি ধরো, মানে আমি একটুখানি জাস্ট লিখছি, এগুলো মনে থাকবে না, আমি একবারে লিখে দিই দাদা। আফটার সলভিং দিস ইকুয়েশন, আচ্ছা তার আগে একটুখানি বলি, একটুখানি জাস্ট বলি, মনে না থাকবে। আচ্ছা, এবারে কি করতে, এটাকে সলভ করার জন্য তোমাকে দেখো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তো আর থিটা ফাই তিনজনের ফাংশন, তো সেখানে তোমাকে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকটাকে ব্যবহার করতে হয়। সেপারেশন অফ ভেরিয়েবলস, সেপারেশন অফ ভেরিয়েবলে এই যে ওয়েভ ফাংশন যেটা আর থিটা এবং ফাই এর ফাংশন ছিল, সেটাকে শুধুমাত্র আর এর ফাংশন, থিটার ফাংশন আর ফাই এর ফাংশন, এদের প্রোডাক্ট হিসেবে তোমাকে লিখতে হবে। একটা আর পার্ট, থিটা পার্ট, ফাই পার্ট, এবং এইটা বসালে তুমি দেখবে যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে যদি তুমি এইটা 1 নম্বর ইকুয়েশন বলো, এটাকে 2 নম্বর বলো, এটা 3 নম্বর বলো, তাহলে এবার আমি কি 3 নম্বরটাকে 2 নম্বরে বসিয়ে দিই, বসিয়ে দিলে এই ইকুয়েশনটা 3টে ভাগে ভেঙে যাবে। তাহলে প্রথমে হচ্ছে একটা এই আর রেডিয়াল পার্ট আর কি, মানে রেডিয়াল পার্ট অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন বা আর ডিপেন্ডেন্ট পার্ট অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন, রেডিয়াল পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেটা কেমন দেখতে হয় সেটা দেখবে। এটা ওটা সিম্পলিফাই করে আলটিমেটলি এটা দেবে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার বেরোয় ইন্টু ডি ডিআর আর স্কোয়ার ডি ডিআর প্লাস একটা ধরো ভি এফেক্টিভ আর ইন্টু রেডিয়াল পার্ট আর আর ইকুয়াল টু এনার্জি ইন্টু আর আর, যেখানে ভি এফেক্টিভ আরটা হচ্ছে তোমার এল ইন্টু এল প্লাস 1 এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। এটা হচ্ছে ভি এফেক্টিভ আরটা, ঠিক আছে। যেখানে প্রত্যেকটা টার্মের মানেটা নেই, তোমার কাছে পরে আমি পরিষ্কার করে দেবো। এটা হচ্ছে রেডিয়াল পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটা। হ্যাঁ, আচ্ছা, এবারে রেডিয়াল পার্টটাকে সলভ করতে পারে, যে সলভ করে রেডিয়াল মানে এই রেডিয়াল পার্টটাকে তুমি সলভ করো,
তাহলে তুমি মানে এটাকে যদি সলভ করো, আফটার সলভিং কি পাবে তুমি, এই রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশনটা পাবে, যেটা তোমার এন এবং এল এর উপর ডিপেন্ড করছে। এটা তার একটা পার্টিকুলার ফর্ম থাকবে, এই ফর্মটা তোমার মনেও থাকবে না, আর জানা তোমার দরকারও নেই। আর যেটা পাবে, এনার্জিটা পাবে, এবং এনার্জিটা হচ্ছে তুমি যদি এসআই ইউনিটে করো, মাইনাস মিউ জেড স্কোয়ার ইটু টু পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার উইথ এন ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। মানে বোর্ড থিওরি থেকে প্রেডিক্টেড যে এনার্জিটা হয় এই ওয়েভ মেকানিক্যাল মডেল থেকেও কিন্তু তুমি বেসিক্যালি সেই এনার্জিটাই পাচ্ছ, মানে মাইনাস মিউ জেড স্কোয়ার ইটু টু পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার উইথ এন ইকুয়াল টু 1 2 3 4 ডট ডট ডট। অর্থাৎ রেডিয়াল পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন সেটাকে সলভ করলে রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন পাওয়া যায় এবং এনার্জিটাকে পাওয়া যায়, এবং সেই এনার্জিটা হচ্ছে বোর্ড থিওরি থেকে যে প্রেডিক্টেড ভাবে তার সঙ্গে কিন্তু এক্স্যাক্টলি সমান হচ্ছে এইটা। আচ্ছা, এবং আরটা হচ্ছে দুটো কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, আর একটা এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল। আমাদের কোয়ান্টাম নাম্বার সিলেবাসে আছে, যখন পড়বো তখন আমি ডিটেলে বলবো এন এল তাদের মানেগুলো কি কি। এটা তো ভালো। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে থিটা ডিপেন্ডেন্ট পার্ট, যেটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল থিটা ডিপেন্ডেন্ট পার্টটাও তোমার অ্যাকচুয়ালি মনে থাকবে না, হ্যাঁ, মানে তবু ওই কমপ্লিটনেসের জন্য যেটা লিখে রাখছি আর কি, হ্যাঁ, এটা যে তোমার মনে থাকবে এরকম কিছু না, হ্যাঁ, তবু একটুখানি কমপ্লিটনেসের জন্য জাস্ট লিখে রাখা। সেটা ধরো এরকম দেখতে, সাইন থিটা, এইভাবে বলতে পারো তুমি, ধরো 1 বাই সাইন থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা হলো প্লাস এল ইন্টু এল প্লাস 1 মাইনাস এম স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা, এইটা ইন্টু থিটা থিটা লিখেছি অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এটা হচ্ছে থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন। এটাকেও তোমার সলভ করলে আফটার সলভিং দিস ইকুয়েশন তুমি কি পাবে, থিটা ডিপেন্ডেন্ট পার্টটা পাবে, যেটা হচ্ছে তোমার এল এবং মড অফ এম এল তার উপরে নির্ভর করে, তার একটা পার্টিকুলার ফর্ম তোমার থাকবে। এটা আর একটা থাকবে তোমার ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, ফাই ডিপেন্ডেন্ট পার্ট। আর এই ফাই ডিপেন্ডেন্ট পার্টটাকে নিয়ে কিন্তু কিছু আলোচনা করে নেওয়া দরকার। এটা হয়তো মানে কখনো কখনো খুব ভালো কোনো মাস্টারমশাই থাকবে যে হয়তো এখান থেকে তোমার কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। সেটা এরকম দেখতে, ডি টু ফাই ফাই বাই টি ফাই স্কোয়ার প্লাস এম স্কোয়ার ফাই ফাই, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এইটা হচ্ছে ইকুয়েশনগুলোর নাম দেওয়া যাক, সব নামগুলো দেওয়া হচ্ছে না। 3, এটা ধরো 4 নম্বর ইকুয়েশন, এনআইকে ধরে নাও 5 নম্বর, এটা ধরে নাও 6 নম্বর ইকুয়েশন, এটা ধরে নাও 7 নম্বর ইকুয়েশন অ্যান্ড সো অন। আচ্ছা, এবারে এইখানে একটুখানি আলোচনার তোমার দরকার আছে, ঠিক আছে, একটুখানি আলোচনার দরকার আছে। মানে এই অনেক সময় এই ফাই পার্টটা সলিউশন না লোকে চেয়ে বসে। এমনিতে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম তোমাদের সবসময় উইদাউট সিলেবাসেই থাকবে, বিএসসিতে ইভেন ফিজিক্যাল কেমিস্ট্রিতেও যখন তুমি সেমিস্টার 4 বা 5-এ যখন হাইড্রোজেন অ্যাটম প্রবলেম পড়বে, তোমার কিন্তু সবটা উইদাউট সলিউশনই থাকবে। কিন্তু স্টিল মানে এই ফাই পার্টটা সলিউশন কিন্তু সবসময় থাকে, মানে ফিজিক্যাল কেমিস্ট্রিতে থাকে, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে করে রাখবে, অসুবিধা কিছু নেই। এটা আচ্ছা, এই ধরনের প্রবলেম সলভ করার জন্য তোমাকে শুরু করতে হবে এইরকম ভাবে, লেট দ্য ট্রায়াল সলিউশন ইজ, ফাইটা ধরে না ই টু দি পাওয়ার আলফা ফাই, সেখান থেকে তুমি ডি ফাই ফাই বাই ডি ফাইটাকে করি, তাহলে সেটা হয়ে যাবে আলফা ই টু দি পাওয়ার আলফা ফাই, আর ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কোয়ার যদি করা হয় আলফা স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা ফাই হয়। এটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে, তাহলে দেন
আলফা স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার আলফা 5, এটা বেসিক্যালি তোমার 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আইদার ই টু দি পাওয়ার আলফা 5 ইকুয়াল টু 0 অথবা আলফা স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, এইটা যদি 0 হয়, দিস গিভস এ ট্রিভিয়াল সলিউশন। কারণ ই টু দি পাওয়ার আলফা 5 কিন্তু 0 হয়ে যায়, তার মানে কি দাঁড়াচ্ছে 5টা, অর্থাৎ এই 5 পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন অলওয়েজ 0 হয়ে গেল। আর ওয়েভ ফাংশন যদি অলওয়েজ 0 হয়ে যায়, তাহলে পার্টিকেলকে পাওয়ার প্রবাবিলিটিকে ওয়েভ ফাংশনের স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট, সেটা তোমার 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ ওর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই। তবে সলিউশন হ্যাভিং নো ফিজিক্যাল সিগনিফিকেন্স ইজ নোন অ্যাজ দ্য ট্রিভিয়াল সলিউশন। তো দিস উইল গিভ ইউ এ ট্রিভিয়াল সলিউশন। তো এইখান থেকে তোমাকে এমটাকে বের করতে হবে, এইখান থেকে তোমার আলফাটাকে বের করতে হবে। দেখো এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ আলফাটা হচ্ছে প্লাস মাইনাস আই এম, এইটা, ঠিক আছে? তাহলে দ্য সলিউশনস আর, আর একটা হতে পারে, দেখো সাইটা, এটা এ ই টু দি পাওয়ার আই এম 5 লিখতে পারো, অথবা সাইটা তুমি একটা আরেকটা কনস্ট্যান্ট বি ই টু দি পাওয়ার মাইনাস আই এম 5 লিখতে পারো। আমার সলিউশনটা ছিল তো ই টু দি পাওয়ার আই ই টু দি পাওয়ার, সরি, মানে সলিউশনটা ই টু দি পাওয়ার আলফা থিটা আলফা 5 ছিল, তো আলফার জায়গায় প্লাস আই এম বা মাইনাস আই এম তুমি বসিয়ে দিলে, এটা। আচ্ছা, এমনিতে কি হয়, জেনারেল সলিউশন দুটোর কম্বিনেশন নিতে হয়। মানে এইটা এবং এইটা লিনিয়ার কম্বিনেশনে তোমার জেনারেল সলিউশন হয়। কিন্তু এই পার্টিকুলার কেসে তুমি যদি এম এর সব ভ্যালু অ্যালাউ করো, মানে এমটা পজিটিভ নেগেটিভ সব যদি অ্যালাউ করো, তুমি খেয়াল করে দেখো এম ধরো +1 থাকলে তুমি এইখান থেকে যে রেজাল্টটা পাবে, এম ইকুয়াল টু -1 থাকলে তুমি এখান থেকে সেই রেজাল্টটা পেয়ে যাবে। বা এম ইকুয়াল টু -1 করলে তুমি এখান থেকে রেজাল্টটা পাবে, এম ইকুয়াল টু +1 করলে এখান থেকে সেই রেজাল্টটা পাবে। তার মানে যদিও দুটো সলিউশন আছে, তুমি যে কোনো একটা নিয়ে ট্রিট করলেও তোমার চলবে। হ্যাঁ, মানে এটা ডিটেলে বলছি না যে কেন তোমার একটা নিয়ে ট্রিট করে চলবে, তুমি এইটুকু শুধু ভাবো যে এম এর ভ্যালু পজিটিভ নেগেটিভ সব যদি তুমি অ্যালাউ করো, তাহলে কিন্তু এই 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 এ ই টু দি পাওয়ার আই এম 5 থেকে যে সলিউশন পাবে, বি ই টু দি পাওয়ার মাইনাস আই এম 5 থেকে সেই সলিউশনই পাবে। তাহলে একই সলিউশন তো দুবার নেবে না, কারণ ওয়েভ ফাংশনগুলো রিয়েলি ইন্ডিপেন্ডেন্ট আছে, সেই জন্য যে কোনো একটা নিলেই তোমার চলবে। তাহলে উইদাউট লস অফ এনি জেনারেলিটি, উইদাউট লস অফ এনি generality, we can choose psi m equal to a e to the power I m 5। এটা, তাহলে আমি যে সলিউশনটা পেলাম, সলিউশনটা এখন এরকম আমার দেখতে হলো, psi m equal to a e to the power I m 5। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে এই m এর অ্যালাউড ভ্যালুজ কি আমাকে দেখতে হবে। খেয়াল করো যে যখন তোমার একটা রোটেশনাল মোশন হচ্ছে, ফাই ইনভলভ মানে রোটেশনাল মোশন নিয়ে তুমি কথাবার্তা বলছো। ধরে নাও একটা পার্টিকেল সে এইখানে আছে, যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার ফাই, ঠিক আছে? আচ্ছা, এবারে এইটা যদি তোমার এই জাস্ট এইটুকু গেল, এইটা না ভেবে যদি একবার পুরো ঘুরে গিয়ে আবার এখানে আসতো, তাহলে বেসিক্যালি একই পজিশনে গিয়ে শেষ করছে, কিন্তু অ্যাঙ্গেল যেটা ঘোরা হয় সেটা 2π + 5। তাহলে একই পয়েন্টে ফাংশনের একটাই ভ্যালু থাকবে, যেটাকে বলে সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া। তাহলে ফ্রম দ্য সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া, কি হবে, সাই এমটা 2π + 5 তে যা ভ্যালু, সাই এমটা 5 এ কিন্তু এক্স্যাক্টলি একই ভ্যালু। তো এটা হয়ে যাবে কত, a e to the power I m 2π + 5, this will be equal to a e to the power I m 5। এটা তাহলে a বাদ চলে গেল, তাহলে এখানে কেটে দাঁড়াচ্ছে e to the power I m into 2π, this has to be equal to 1, কারণ আমি a বাদ দিয়ে দিচ্ছি, e to the power I m 5 e to the power I m 5 বাদ দিই, তাহলে e to the power I m 2π equal to 1 হয়ে যাচ্ছে। সেখান থেকে এখান থেকে এটা যদি হয়, তাহলে দেন m এর ভ্যালু হতে হবে হচ্ছে 0 ± 1 ± 2 and so on। তাহলে e to the power, দেখো e to the power I m 2π যদি 1 হয়, তাহলে m এর অ্যালাউড ভ্যালু হচ্ছে 0 ± 1 ± 2 and so on। এইটা ঠিক আছে।
তাহলে এখান থেকে এম এর কতগুলো স্পেসিফিক ভ্যালু তুমি পেলে, মানে এখানে এখানে যেমন এমটার কিছু রেস্ট্রিকশন আমি দিয়ে দিইনি, এখানে এখানে যেটা আমি বলতে পারি যে এম ক্যান বি 0 পজিটিভ অর নেগেটিভ, মানে সব হতে পারে এইটুকু বলেছি। কিন্তু এম এর যে কিছু রেস্ট্রিক্টেড ভ্যালু আছে 0 +-1 +-2 সেটা তুমি কোথা থেকে পাচ্ছ? একমাত্র সিঙ্গেল ভ্যালু ক্রাইটেরিয়া থেকে পাচ্ছ। আর এটি তোমার আই এম 2 পাই যদি 1 হয় তাহলে এম এর ভ্যালু 0 +-1 +-2 ইত্যাদি হতে পারে। এটা তুমি বুঝতে পারো যেটা ওই মানে e টু দি পাওয়ার i থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা এই ফর্মুলায় বসিয়ে তুমি এক্সপ্রেসিভলি করে দেখতে পারো যে এম এর ভ্যালু 0 +-1 +-2 ইত্যাদি হলেই শুধুমাত্র এই ইকুয়েশনটা ভ্যালিড থাকবে। এটা আচ্ছা, আরেকটা ব্যাপার কি, আরেকটা ব্যাপার হচ্ছে এটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। তাহলে যদি আমি ডিমান্ড করি ইফ psi m phi be normalized, যদি তুমি ফাংশনটাকে নর্মালাইজ চাও তাহলে কি করতে হবে? ইন্টিগ্রাল ফাইটা হচ্ছে তোমার 0 থেকে 2 পাই পর্যন্ত হয়, তাহলে a e টু দি পাওয়ার, আচ্ছা এক মিনিট এক লাইন লিখে দিই আগে। তাহলে নর্মালাইজ হতে গেলে কি হয়? ইন্টিগ্রাল ওভার অল স্পেস লিখতে হয়। যে ফাংশনটা তুমি কনসিডার করছো, আচ্ছা এটা সাই ফাই না তো ফাই ফাই লেখা হয়েছিল, তাই তো? এখানে কি লিখেছি? সাই দিয়ে লিখেছি, এক মিনিট। আচ্ছা এইটা না আমি একটুখানি করে দিই, একটুখানি চেঞ্জ করে দিই, এক মিনিট। এইটা হচ্ছে ফাই, এটা হচ্ছে তোমার মানে এখানে এটাকে ফাই ধরো, কারণ আমার এইখানে ফাই পার্ট, তো ফাই পার্ট অফ দ্য সলিউশন থেকে ফাই দিয়ে লেখা, ওভারঅল ওয়েভ ফাংশন আমি সাই লিখেছিলাম না, এটা। তাহলে কি হবে? তাহলে এটা ধরো তোমার ফাই এম ফাই, আর তার সঙ্গে তোমাকে গুণ করতে হবে ফাই এম ফাই তার কমপ্লেক্স কনজুগেট এটা ডি ফাই, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 1। আচ্ছা এবারে দেখো এখানে ইন্টিগ্রাল ওভার অল স্কয়ার মানে ফাইটা কতদূর পর্যন্ত যেতে পারে? 0 থেকে 2 পাই পর্যন্ত যেতে পারে। ফাই এম ফাইটা হচ্ছে a e টু দি পাওয়ার i m ফাই, আর তার কমপ্লেক্স কনজুগেট দিলে a e টু দি পাওয়ার মাইনাস i m ফাই ইন্টু ডি ফাই, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 1। এখান থেকে a স্কোয়ার ইন্টু ইন্টিগ্রাল ডি ফাই 0 থেকে 2 পাই, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1। তো এখান থেকে দেখো a স্কোয়ারটা হয়ে গেল a স্কোয়ার ইন্টু 2 পাই, সেটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তো এখান থেকে এটা হয়ে গেল +-1/√2 পাই, এটা। তাহলে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা হয়ে যাচ্ছে তোমার a +-1/√2 পাই। তাহলে এবারে আমার তাহলে নর্মালাইজড সলিউশনটা কি হবে? নর্মালাইজ ফাই পার্ট অফ ওয়েভ ফাংশন, সেক্ষেত্রে ফাই এম ফাই নি, সেটা হচ্ছে 1/√2 পাই e টু দি পাওয়ার i m ফাই উইথ m ইকুয়াল টু 0 +-1 +-2 অ্যান্ড সো অন। আর এখানে দেখো এই নেগেটিভ রুটটাকে নিলে না, কারণ আগে পজিটিভ বা নেগেটিভ যাই নাও না কেন, আলটিমেটলি যখন প্রবাবিলিটি ডেনসিটি ক্যালকুলেট করবে তোমাকে তো স্কোয়ার হয়ে যেতে হবে। আর প্লাস বা মাইনাস দিলে তার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন হয়। আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনগুলো ইম্পর্টেন্ট বলে আবার উইদাউট লস অফ এনি জেনারেলিটি তুমি জাস্ট পজিটিভ রুটটাকেই নিচ্ছ। তার নর্মালাইজড ওয়েভ ফাংশনটা হয়ে গেল তোমার এইটা। তাহলে এই যে ফাই পার্টের সলিউশনটা কিন্তু সহজ, এই ফাই পার্টের সলিউশনটাকে কিন্তু তোমাকে একটু করে নিতে হয় আর কি, যেখানে তোমার এটা যে নর্মালাইজেশন কনস্ট্যান্ট সেটা ভ্যালুটাকে বের করা, এম এর যে অ্যালাউড ভ্যালুসগুলোকে দেখা, সেটা হচ্ছে খুব দরকার তোমার, ঠিক আছে? তাহলে দেখো তাহলে যেটা ইম্পর্টেন্ট যে তোমার এই ফাই পার্টটা সেটা কিন্তু মানে ইন জেনারেল কমপ্লেক্স, মানে পরিষ্কার বুঝতে পারছো যে ক্লিয়ারলি এক্সেপ্ট m ইকুয়াল টু 0, m 0 ছাড়া phi m phi is in general complex। আইটা আছে এটা প্লাস মানে i m phi টা আছে, তুমি m ইকুয়াল টু 0 নিয়ে নিলে i পার্টটা চলে যাবে, কিন্তু সেটা বাদ দিয়ে তুমি দেখতে পাবে এটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি মানে ইন জেনারেল কমপ্লেক্স হবে। তাহলে এবারে দেখো এই যে ওভারঅল ওয়েভ ফাংশন যখন তুমি লেখো সাইটা হচ্ছে আর থিটা ফাই
যেটা কি বলেছিলাম আর এর উপর ডিপেন্ড করে, থিটা আর ফাই এই তিনটে গুণ করে। তো তা দেখো ফাইটা ডিপেন্ড করে এম এর উপরে, থিটা ডিপেন্ড করে এল আর মড অফ এম এর উপরে, আর আরটা ডিপেন্ড করে এন এবং এল এর উপরে। তার মানে ওভারঅল সাইডে দেওয়া হচ্ছে এন, এল এবং এম এর উপর ডিপেন্ড করে ফেলে। তো ওভারঅল ওয়েভ ফাংশনটা কিন্তু তিনটে কোয়ান্টাম নাম্বার এন, এল এবং এম এর উপর ডিপেন্ড করছে। এটা হচ্ছে ওভারঅল ওয়েভ ফাংশনটা। ওভারঅল ওয়েভ ফাংশন আর পার্টের এক্সপ্লিসিট ফর্ম তোমার জানার দরকার নেই, থিটা পার্টের এক্সপ্লিসিট ফর্ম তোমার জানার দরকার নেই, ফাই পার্টটা তুমি দেখেছো। এবং আর পার্ট এবং থিটা পার্ট এরা সামাও কিন্তু রিয়েল বেরোয়, মানে এটা যদি তুমি করতে এটা কিন্তু সবসময় রিয়েল বেরোবে, এটা অলওয়েজ রিয়েল, এটা অলওয়েজ রিয়েল। হ্যাঁ এটা এটা আবার আগের লাইনের সাথে আবার এটা হচ্ছে অলওয়েজ রিয়েল হিসেবে বেরোয়। আর আর পার্টটা যখন তুমি করো এটা কিন্তু অলওয়েজ রিয়েল হিসেবে বেরোয়। শুধুমাত্র ফাই পার্টটাই আট মানে এমটাকে জিরো বাদ দিয়ে অন্য যখন কোনো এম যদি তুমি কনসিডার করো তাহলে কিন্তু ওভারঅল ওয়েভ ফাংশনটা হচ্ছে ইন জেনারেল কমপ্লেক্স হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ওভারঅল ওয়েভ ফাংশন ইজ ইন জেনারেল কমপ্লেক্স। তাহলে এবারে এই যে ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশনটা তাকে বলা হয় অরবিটাল। তাহলে অরবিটালটা কি? অরবিটালটা হচ্ছে যে ওয়ান ইলেকট্রন wave functions are called orbital। মানে অরবিটালের সবচেয়ে সহজ ডেফিনেশন হচ্ছে দিস ইজ নাথিং বাট দ্য ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন অ্যাট দ্য হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন্স, তার সব ওয়ান ইলেকট্রন প্রবলেম, তো তাদের জন্য যে ওয়েভ ফাংশনটা সেটাই কিন্তু অরবিটাল। তাহলে এখানে যে সাইটা বলছো সাইটাই হচ্ছে তোমার অরবিটাল। হ্যাঁ, তাহলে অরবিটালসটা কারা না, অরবিটাল হচ্ছে ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন বা ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন অরবিটাল। আর এইটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ডেফিনেশন, কল নয় কল্ড হবে। ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশনস আর কল্ড অরবিটাল। আচ্ছা এবারে ম্যাথামেটিক্সের লোকেরা বা ফিজিক্সের লোকেরা বা ফিজিক্যাল কেমিস্ট্রি যারা করে তারা অরবিটালটাকে এইরকম ভাবে বললে সে বেশ খুশি হয়ে যায়। কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রিতে এইরকম ভাবে কিন্তু তাদের ম্যাথামেটিক্যাল ফাউন্ডেশনটা অত ভালো করে তৈরি করা হয় না বলে অরবিটালটাকে যদি এইরকম ভাবে বলে দেয় তাহলে তারা কনভিন্স হয় না। তারা কি বলে, তারা এটা বলে যে ইট ইজ দ্য three-dimensional region around the nucleus. It is a three-dimensional region around the nucleus where there is a finite probability of finding the electron। তাহলে মানে অরবিটাল কি, মানে যদি তোমার দেখবে যখন তোমাকে 11-12 বা গ্র্যাজুয়েশনে বা ইনঅর্গানিক কেমিস্ট্রির লোকেরা অরবিটাল ডেফিনেশন বলে সে এরকম বলবে ইট ইজ দ্য থ্রি-ডাইমেনশনাল রিজিয়ন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার দেয়ার ইজ এ ফাইনাইট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন। যখন অরবিট বলো সেটা একটা 2-ডাইমেনশনাল পিকচার, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে সেটা বেসিক্যালি হচ্ছে তোমার অরবিট। আর এখানে হচ্ছে অরবিটাল যেখানে সবটাই হচ্ছে ওয়েভ ফাংশন দিয়ে বা প্রবাবিলিটি দিয়ে এটা আর কি। তাহলে আমরা এই ডেফিনেশনটা আমার খুব পছন্দের ডেফিনেশন, দিস ইজ নাথিং বাট দ্য ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন। আর ইনঅর্গানিক অর্গানিক কেমিস্ট্রিতে যদি পড়ে তুমি যদি ওই আগেরটা লিখে দাও দেখবে হয়তো তোমাকে পুরো নম্বর দিচ্ছে না, তখন তুমি এটাও বলে দেবে। বেটার হচ্ছে দুটোই লিখে দেওয়া, যার যেটা পছন্দ সে সেটা দেখে নম্বর দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা এবারে যেটা কথা হচ্ছে যে এই আমরা সবসময় কেমিস্ট্রির লোকেরা ভিজুয়ালাইজেশন নিয়ে ইন্টারেস্টেড। তাহলে এবারে কমপ্লেক্স অরবিটাল যারা তাদের তো পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন সম্ভব নয়। কমপ্লেক্স অরবিটালস
cannot be represented pictorially, ঠিক আছে? কমপ্লেক্স অরবিটালস ক্যানট বি রিপ্রেজেন্টেড পিক্টোরিয়ালি, কারণ কমপ্লেক্স জিনিসের ছবি আঁকতে পাওয়া যায় না। তাহলে উপায়টা কি, ওয়ে আউটটা কি? সেটা হচ্ছে উই হ্যাভ টু টেক সুইটেবল linear combinations to make them real। আমাদের সুইটেবল লিনিয়ার কম্বিনেশন থেকে রিয়েল বানাতে হবে। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল, ধরো তুমি পি অরবিটাল কনসিডার করছো, পি অরবিটাল, ঠিক আছে? আচ্ছা, পি অরবিটাল মানে ধরো তুমি লেটসে আমি টু পি অরবিটালের কথা বলছি। আচ্ছা, টু পি অরবিটাল যখন হবে তার এল এর ভ্যালু হচ্ছে তোমার, আমি মানে এম এল এন তাদের কে কার উপরে কি ডিপেন্ড করে সেগুলো আমি পরে বলছি। এটা তুমি জানো যে অ্যাজিমুথাল কন্ট্রাস্ট এলটা পি অরবিটালের ক্ষেত্রে 1 হয়ে যায়। তা যখন হবে তখন এম এল এর ভ্যালু কি হয়, 0 হতে পারে, +1 হতে পারে, মাইনাস হতে পারে। এইটাকে আমি নাম দিচ্ছি 2p0, এটাকে নাম দিচ্ছি 2p+1, এটাকে নাম দিচ্ছি 2p-1। আমি জাস্ট n = 2 এর জন্য ভাবছি, মানে 2p অরবিটালের কথা ভাবছি, ঠিক আছে? এইটা আচ্ছা, এইটা রিয়েল, ঠিক আছে, যেটা তোমার অ্যাকচুয়ালি pz অরবিটাল দেয়, কিন্তু এরা কিন্তু তোমার কমপ্লেক্স, কারণ ml এর ভ্যালু 0 হলে সেটা রিয়েল বেরোয়, কিন্তু ml এর ভ্যালু যদি 0 ছাড়া তোমার +1 বা -1 বেরোয় তাহলে সেটা ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স হবে। এটা ঠিক আছে? তাহলে এই যে 2p0টা সেটা রিয়েল হলো, তার ছবি আঁকতে কোনো অসুবিধা নেই, কিন্তু 2p+1 এবং 2p-1 কমপ্লেক্স হয়ে যাওয়ার জন্য তার ছবি আঁকা খুব অসুবিধা। সেখানে আমি কি করব, আমি বললাম যে যে ধরো আমি উই টেক দ্য ফলোইং লিনিয়ার কম্বিনেশন, একটা হচ্ছে তোমার এই যে 2p+ 2p- এদেরকে যোগ করে তুমি 2 দিয়ে ভাগ করলে, এইটা একটা। আর একটা 2p+ - 2p-1 করে দেখো তুমি 2i দিয়ে ভাগ করলে, আর তাহলে কি হয়? আচ্ছা, যেটা হয় এই যে না, এই 2p+টা দেখতে হয় কেমন করে জানো তো, একটা সাইন থিটা পার্ট থাকে, আর এটা প্রপোর্শনাল টু আর কি, এটা হচ্ছে মানে একটা 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 রেডিয়াল পার্ট একটা থাকে, কিন্তু সেটা রিয়েল বলে এটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না, অ্যাঙ্গুলার পার্টটাকে আমি দেখছি। ধরো এটাকে একটা একটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট তো আর এর ফাংশন বললাম, একটু ভালো করে লিখি, মানে সাই 2p+1 এর ফর্মটা কেমন হয়, একটা আর ডিপেন্ডেন্ট পার্ট থাকে এইটা, তার সঙ্গে একটা সাইন থিটা থাকে, e⁻+i⁵ থাকে, আর 2p-1টাকে যদি তুমি দেখো সেটা হচ্ছে এ আর থাকে, সাইন থিটা থাকে, e⁻−i⁵ থাকে। আচ্ছা, এবার আমি যখন দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করছি তাহলে কি হবে না, এ আর সাইন থিটা কমন চলে গেল, তাহলে পড়ে রইল e⁻i⁵ প্লাস e⁻−i⁵/2, আর e⁻i⁵ প্লাস e⁻−i⁵/2 করে এটা cos⁵ হয়। তাহলে এ আর সাইন থিটা cos⁵ হয়, এইটাই হচ্ছে তোমার 2px। আর যখন নেগেটিভ কম্বিনেশন নিচ্ছ, এ আর সাইন থিটা কমন গেল, e⁻i⁵ - e⁻−i⁵ ডিভাইডেড বাই টোয়াইস i, এটা হচ্ছে এ আর হচ্ছে সাইন থিটা হলো, আর সাইন⁵ হলো, এইটা হচ্ছে তোমার 2p ওয়াই দিচ্ছে। দেখো এরা দুজন কিন্তু তোমার রিয়েল তৈরি হয়ে গেল। সিমিলার সিচুয়েশন যে ডি অরবিটালের ক্ষেত্রে, মানে তোমার ইন জেনারেল অরবিটাল গুলো যেমন ওয়েভ ফাংশনের ক্ষেত্রে আগের দিন বলেছিল ইন জেনারেল ওয়েভ ফাংশন গুলো কমপ্লেক্স হয়, এখানেও তাই, ইন জেনারেল অরবিটাল গুলো রিয়েল হয়, এই কমপ্লেক্স হয়, মানে এম এর ভ্যালুটা 0 বাদ দিয়ে অন্য কিছু হলে সেটা কমপ্লেক্স হবে, কিন্তু কমপ্লেক্স অরবিটালে ছবি আঁকা সম্ভব নয়। সেখানে তোমাকে যেটা করতে হবে যে সুইটেবল লিনিয়ার কম্বিনেশনে তাকে তোমাকে রিয়েল বানিয়ে নিতে হবে, ঠিক আছে?
ঠিক আছে, রিয়েল বানিয়ে নিয়ে তারপর তার ছবি টবি ইত্যাদি তুমি আঁকতে পারবে আর কি। সেখানে এই যে তিনটে যে পি অরবিটাল তার মধ্যে 2p0 যেটা সেটা হচ্ছে 2p z অরবিটাল, সেটা রিয়েল, এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু 2p প্লাস এবং 2p মাইনাস এরা কমপ্লেক্স অরবিটাল এবং তাদের ফর্মগুলো আমি বলে দিয়েছি এখানে। ঠিক আছে, এবার তার উপরে বেশ করে তোমাকে যেটা করতে হচ্ছে ওই সুইটেবল লিনিয়ার কম্বিনেশনে তাকে রিয়েল বানিয়ে নিতে হচ্ছে আর কি। তার মানে আমি যে পিএক্স পিওয়াই পিজেড অরবিটাল গুলো বলি, তাহলে ন্যাচারালি কিন্তু পিএক্স পিওয়াই পিজেড আসে না, পিজেডটা ন্যাচারালি আসে, পিএক্স এবং পিওয়াইটাকে হচ্ছে ওই সুইটেবল লিনিয়ার কম্বিনেশনে তোকে বানিয়ে নিতে হয়। এবার এদের নাম কেন পিএক্স, কেন পিওয়াই, কেন পিজেড, আমি যখন অ্যাঙ্গুলার প্লটটাকে আঁকবো তখন তোমার কাছে পরিষ্কার হবে এটা। ঠিক আছে, এটা আচ্ছা। এবারে দেখো এখানে এই যে তোমার তিনটে কোয়ান্টাম নাম্বার পেয়েছো তুমি, আমি স্পিনটা এখন এক্সিস্ট করেনি বলে স্পিনটা বলছি না। তাহলে তুমি এই যে তিনটে কোয়ান্টাম নাম্বার পেয়েছো, একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেটা হচ্ছে এন, হ্যাঁ, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এর যে অ্যালাউড ভ্যালুস 1 থেকে শুরু, 1 2 3 ডট 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 এইটা। আচ্ছা, ইট গিভস দ্য এনার্জি এক্সপ্রেশন বা it gives the quantization of energy, এভাবে বললে হবে, it gives the quantization of energy, এটা এনার্জি কোয়ান্টাইজেশনটা দেয়। আর এনার্জি কোয়ান্টাইজেশনটা মানে কিরকম, ধরো ই এনটা হচ্ছে তোমার মাইনাস এই যে মিউ জেড স্কোয়ার ইটু টু পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার হচ্ছে উইথ এন ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। দেখো এনার্জিটা এই এনের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, it gives the size of the orbital। তো আমি 1s অরবিটাল, 2s অরবিটাল, 3s অরবিটাল এগুলো কম্পেয়ার করছি, তাতে শেপ টেপ গুলো মনে হলো একই রকম, কিন্তু 1s এর থেকে 2s বড়, 2s এর থেকে 3s বড়, কিসের বেশি তো বলছি, কারণ এর এর ভ্যালুটা বেশি বলে, হ্যাঁ। ইট গিভস দ্য সাইজ অফ দ্য অরবিটাল, কিন্তু অরবিটালের সাইজ দিচ্ছে এটা। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এই তিনটে মেজর অ্যাপ্লিকেশন তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এরপরে তুমি চলে এসো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে এল দিয়ে এক্সপ্রেস করা হয়। আচ্ছা, প্রথমে অ্যালাউড ভ্যালুজ অফ এল হচ্ছে তোমার 0 1 2 এখান থেকে শুরু করে আপ টু n-1 পর্যন্ত। ওটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, তার উপরে ডিপেন্ড করে, ওটা 0 থেকে শুরু করে তোমাকে n-1 পর্যন্ত যেতে হবে। আর n এর ভ্যালু 4 মানে এর ভ্যালু 0 1 2 3, এটা এটা হলো। আচ্ছা, এবারে ইট গিভস দ্য কোয়ান্টাইজেশন অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, কোয়ান্টাইজেশন অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। কেমন করে দেখবে, এল স্কোয়ারটা হয় হচ্ছে এল ইন্টু এল প্লাস 1 এইচ কস স্কোয়ার, অথবা এল এর মড যদি তুমি বলো রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস 1 ইন্টু এইচ কস। এটা তোকে এল এর ভ্যালুর উপরে নির্ভর করে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা ঠিক হবে। আর ইন দ্য রিলেটিভিস্টিক কেস, যেমন ধরো তোমার সমারফেল থিওরিতে যেটা হয় আর কি, সমারফেল থিওরিতে মানে রিলেটিভিস্টিক সমারফেল থিওরিতে এনার্জি depends on L together with N। এনার্জিটা কিন্তু N এবং L দুজনের উপরে নির্ভর করে। তোমরা দেখেছো যখন সমারফেল থিওরিতে এনার্জি এক্সপ্রেশন বসিয়েছিলাম তখন কিন্তু এনার্জিটা শুধুমাত্র N এর উপর ডিপেন্ড করে, সেটা L এর উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে চলে এসো এই ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, যাকে শুধু ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অনেক সময় বলা হয়, কিন্তু এটা উচিত হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার বলা,
যেটাকে এম আমি সাফিক্স এল বলছি, কারণ পরে দেখবে যে আরো একটা কোয়ান্টাম নাম্বার আছে, ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, সেই জন্য আর কি। তো এখানে প্রথমে অ্যালাউড ভ্যালুজ অফ এম এল কি হবে? অ্যালাউড ভ্যালুজ অফ এম এল হচ্ছে তোমার 0 +-1 +-2 এভাবে করে +-L পর্যন্ত। এটাতে কি হয় না, আচ্ছা একটা জিনিস বলা উচিত ছিল, এইখানে কিন্তু থিটাটা মানে ইট gives the shape of the orbital together with phi, মানে ফাই এবং থিটা দুজনে মিলে শেপ অফ দ্য অরবিটাল দেয়। হ্যাঁ, এই যে তোমার তুমি পরে দেখবে যে ধরো পি অরবিটাল এক রকমের দেখতে, এস অরবিটাল আরেক রকমের দেখতে। হ্যাঁ, তো এই শেপটা কি হবে সেইটা কিন্তু তোমার থিটা ঠিক করে দেয়, হ্যাঁ? বা মানে এলটা ঠিক করে দেয়। মানে এস অরবিটাল, পি অরবিটাল, টি অরবিটাল তিন রকমের দেখতে। এস অরবিটালে L0, পি অরবিটালে 1, টি অরবিটালে 2। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এর উপরে শেপটা নির্ভর করে। আচ্ছা, এবার ফাইতে চলে এসো। ইট গিভস দ্য কোয়ান্টাইজেশন of z component of angular momentum z component of angular momentum. It gives the quantization of z component of angular momentum. ঠিক আছে? আচ্ছা, z component of angular momentum হচ্ছে তোমার কিরকম জিনিসটা? তোমার ধরো তুমি যদি Lz টাকে বলো, সেইটা হচ্ছে ml into h cos হয়। এটা যেখানে ml এর ভ্যালুটা হচ্ছে 0 +-1 +-2 ইত্যাদি ইত্যাদি। এইটা। আচ্ছা, এবারে phi gives the angular orientation or shape of the orbital together with theta, থিটার সঙ্গে মিলে ফাইটা তোমার gives the angular orientation or shape of the orbital দিচ্ছে। আর যদি তুমি টু এক্সপ্লেন জিম্যান এফেক্ট তার সঙ্গে স্টার্ক এফেক্টও, এটা এক্সপ্লেন করতে গেলে টু এক্সপ্লেন জিম্যান এফেক্ট or stark effect one needs ml, তাই ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার কিন্তু লাগবে, না হলে তুমি জিম্যান এফেক্ট এক্সপ্লেন করতে পারবে না। তোমাদের সারপ্রাইজিংলি জিম্যান এফেক্টটা নেই, জিম্যান এফেক্টটা যদি থাকতো তাহলে তুমি দেখতে পেতে যে ml এর ভ্যালুর উপর নির্ভর করেই কিন্তু যদি বাইরে থেকে হোমোজিনিয়াস সেকশন না ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়, তাহলে কতগুলো লাইনে স্প্লিট করবে বা কতগুলো ভাগে স্প্লিট করবে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাবে। আর ফাইনালি যেটা যেটা যদিও এখনো আসেনি, সেটাকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে ms, ধরো এটা। এক্ষেত্রে অ্যালাউড ভ্যালুজ অফ ms হচ্ছে জাস্ট +-½ হয় এটা। তো ইট গিভস দ্য কোয়ান্টাইজেশন অফ, এটাকে এখানে অরবিটাল জুড়ে দেয়, এটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্ট, এটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে। তাহলে ইট গিভস দ্য কোয়ান্টাইজেশন অফ জেড কম্পোনেন্ট অফ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কেমন করে? ধরো তুমি যদি SZ বলো, সেটা হচ্ছে ms ইন্টু h cos, এইভাবে তোমাকে লিখতে হবে। এই যেটা হচ্ছে ms ইন্টু h cos, এটা হবে। আচ্ছা, টু এক্সপ্লেন a spin orbit coupling, Stern-Gerlach experiment, etc., one needs
এমএস। এই স্পিন কার্লাক এক্সপেরিমেন্ট, স্টার্ন কার্লাক এক্সপেরিমেন্ট, তারপরে স্পিন অরবিট কার্ডিং, যেখান থেকে তোমার অ্যালকালি মেটাল ডাবলেটস হয়। এই যে অ্যালকালি মেটাল সোডিয়াম বা হ্যালোজেন যারা, তাদের যে স্পেকট্রাল লাইনটা সেটা বেসিক্যালি দুটি ক্লোজলি স্পেস লাইনের কম্বিনেশন, যাকে বলা হয় ডাবলেট। সেই ডাবলেট গুলো কিন্তু আসে মূলত তোমার এই জায়গা থেকে। হ্যাঁ, তাহলে দেখো এই যে চারটে কোয়ান্টাম নাম্বার, চারটে কোয়ান্টাম নাম্বারের ফিজিক্যাল সিগনিফিকেন্স আমি তোমাদের বলে দিলাম। এটা তো দেখো, তাহলে আমরা বেসিক্যালি একটা জায়গায় পৌঁছে গেছি যে ওয়েভ মেকানিক্যাল মডেলে প্রবলেমটাকে সলভ করে ওয়েভ ফাংশনটাকে পাওয়ার জায়গায় তুমি পৌঁছে গেছো, এবং তার সঙ্গে যে কোয়ান্টাম নাম্বারগুলো ব্যবহার হয়েছে সেই কোয়ান্টাম নাম্বারগুলো তুমি জাস্ট বলে দিচ্ছ। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস ওখানে বলে নিই, যে তোমার একটা টার্ম আছে যাকে বলে স্ফেরিক্যাল হারমোনিক্স। আচ্ছা, স্ফেরিক্যাল হারমোনিক্সটা হচ্ছে যে যখন তুমি ধরো এই যে থিটা ডিপেন্ডেন্ট পার্ট, যেটা তোমার এল এবং মড অফ এম এর উপর ডিপেন্ড করলো, আর ফাই ডিপেন্ডেন্ট পার্ট যেটা আমার শুধুমাত্র এম এর উপর ডিপেন্ড করছে, এই দুটোকে গুণ করলে যেটা তুমি পাবে সেটা হচ্ছে ওয়াই থিটা ফাই পেলে ধরো, যেটা হচ্ছে এল এবং এম এর উপর ডিপেন্ড করে। এইটা হচ্ছে বেসিক্যালি অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন। মানে একটা তো রেডিয়াল পার্ট, একটা অ্যাঙ্গুলার পার্ট। অ্যাঙ্গুলার পার্টের মধ্যে দুটো পিসিস থাকে, তাহলে রেডিয়াল পার্টটাকে বাদ দিয়ে যেটা পড়ে থাকছে এটা অ্যাঙ্গুলার পার্ট অফ পার্ট অফ অ্যান অরবিটাল। একটা অরবিটালের তোমার অ্যাঙ্গুলার পার্ট হচ্ছে এইটা। আচ্ছা ভাই, এখানে দেখতে পাওয়া যায় যে ওয়াই এল এম এল থিটা ফাই is the simultaneous eigenfunction of both L square and Lz। এটা কিরকম, যে এল স্কোয়ারটা যদি তুমি ওয়াই এল এম এল থিটা ফাই এর উপরে কাজ করো, তুমি পাবে হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার ইন্টু ওয়াই এল এম এল থিটা ফাই পাবে। আর এল জেডটা যদি ওয়াই এল এম এল থিটা ফাই এর উপরে কাজ করে, তাহলে তুমি পাবে কত, এম এল এইচ কস ইন্টু ওয়াই এল এম এল থিটা ফাই পেলে। তার মানে কি, কোন একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করলো, করে সেই ফাংশনটাই ফেরত দিল উইথ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। তাহলে এল স্কোয়ারটা ওয়াই এর উপরে কাজ করে ওয়াইটাকে ফেরত দিচ্ছে উইথ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। এল জেডটা ওয়াই এর উপরে কাজ করে সেটাকে ফেরত দিচ্ছে কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার, যেখানে এল স্কোয়ারটা হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার, এটা যে অপারেটর ছিল, তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা তার ম্যাগনিটিউডটা হলো রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস, আর জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এম এল ইন্টু এইচ কস। এইটা তাহলে দেখো, তাহলে এই যে সাইগুলো, এইগুলো হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স। তাহলে স্ফেরিক্যাল হারমোনিক্স মানে বেসিক্যালি তোমার হচ্ছে যে একটা ফাংশন যারা হচ্ছে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ বোথ এল স্কোয়ার এবং এল জে, তাদেরকে বলে স্ফেরিক্যাল হারমোনিক্স। ঠিক আছে, এবং যেটা বেসিক্যালি হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য অরবিটাল বা অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, সেটা হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা আচ্ছা। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই করলাম আমরা। এবার নেক্সট ক্লাসে আমরা যেটা করবো, এখান থেকে নেক্সট ক্লাসে আমাদের যেটা করতে হবে, ওয়ান্স তুমি একটা রিয়েল অরবিটাল তো পেয়ে গেছো, রিয়েল অরবিটাল নিয়ে তার ভ্যারিয়াস কাইন্ড অফ প্লটস, এটাকে দেখা। প্রথম হচ্ছে ওয়েভ ফাংশন ভার্সেস আর প্লট, প্রবাবিলিটি ডেন্সিটি ভার্সেস আর প্লট। তারপর তুমি দেখবে যে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ভার্সেস আর প্লট। তারপরে প্রত্যেকটা অরবিটালে অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন বোঝানোর জন্য হচ্ছে অ্যাঙ্গুলার প্লট। এইগুলো সব তোমার কিন্তু নেক্সট দিন করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে যে ভ্যারিয়াস ক্যালকুলেশনস such as
আর মোস্ট প্রবাবল, আর এর অ্যাভারেজ, 1/r তার ফুল অ্যাভারেজ, এক্সেট্রা, এগুলোকে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে দেখা। তা নেক্সট ক্লাসে আমরা মূলত এইগুলো করবো আর কি, যেখান থেকে মানে মোস্ট অফ দ্য কোশ্চেন্স কিন্তু পরের পার্ট থেকেই আমাদের আসে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখছি। এন্ড অফ লেকচার 7। দেখো যা বলেছি, কারো যদি কিছু অসুবিধা হয় তো বলো। এটা দেখো, যা বলেছি সব বুঝতে পেরেছো?